এনটিভি নিয়মিত আয়োজন আইনের চোখে অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা সমাজের সাধারণ এবং অতি সাধারণ মানুষদের নানা কষ্টের কথা, নানা অবিচারের কথা, নাগরিক মৌলিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবার কথা আপনাদের জানানোর চেষ্টা করি ক্যামেরাবন্দি করতে সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, সামাজিক ব্যাধি, অপরাধ আর আইন ভঙ্গের সব কাহিনী। এবার আমরা সচিত্র প্রতিবেদন তুলে ধরব কপিরাইট বা কর্মের অধিকারের উপর। সাধারণত মানুষের দু ধরনের সম্পদ থাকে, বস্তুগত সম্পদ ও মেধা সম্পদ। মেধা সম্পদের সাথে কপিরাইট শব্দটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকাল প্রায়ই দেখা যায় বুদ্ধিবৃত্তিক চায়ের আড্ডা কিংবা সাধারণ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কপিরাইট। তাই আমাদেরও আজকের বিষয় কপিরাইট। কপিরাইটের বিভিন্ন দিক নিয়ে আইনের চোখের বেশ কটি পর্ব সাজানোর পরিকল্পনা আছে আমাদের। সেই পরিকল্পনার অংশবিশেষ থাকছে আজ। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শায়লা শারমিন। চলুন তাহলে শুরু করি আজকের আয়োজন। এরকম আরো শত শত বইয়ের সন্ধান পাওয়া যায় বিভিন্ন দোকানে, ফুটপাতে। লেখকের অনুমতি ছাড়াই নির্বিচারে ছাপানো হচ্ছে এসব বই, ছাড়া হচ্ছে বাজারে। লেখক বঞ্চিত হচ্ছেন তার রয়্যালটি থেকে, পাঠকরা পাচ্ছেন না মানসম্মত বই। এ কাজটি করা আইনসম্মত নয় জেনেও এক শ্রেণীর প্রকাশক দিনের পর দিন করে চলেছেন এরকম গর্হিত কাজ। তথ্য প্রমাণের স্বল্পতার কারণে তাদেরকে শক্ত হাতে ধরা যায় না, তবে তাদের কর্মটা থেকে যায় চোখের সামনে। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হককে। আপনাকে স্বাগতম আইনের চোখে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি আপনার কাছ থেকে পাইরেসি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এই পাইরেসির যে আলোচনা শুরুর আগে আমি জানতে চাচ্ছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে আসলে কি বোঝায়? আমরা তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টির পাইরেসি নিয়ে কথা বলছি, নট এই নৌবাহিনীর পাইরেসি বা ওইসবের কিছু না, নৌযানের পাইরেসি না, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। রাইট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটা আসলে অনেক বড়, মেধাস্বত্ব যে জিনিসটা, এটার কনসেপ্ট অনেক বড়। যখনই কোনো কেউ তার নিজের মেধা ব্যবহার করে কোনো কিছু একটা অরিজিনাল কোনো কর্ম করছেন, সেটাতেই চলে আসবে মেধাস্বত্বর ব্যাপারটা। এটা এখন মিউজিক হতে পারে, এটা লিটারারি ওয়ার্ক হতে পারে, আর্টিস্টিক ওয়ার্ক হতে পারে, তাছাড়া যে কোনো রকমের ইনভেনশন হতে পারে। এখানে আসতে পারে হচ্ছে কোনো ওয়ার্ডস, ফ্রেজেস বা ইভেন ট্রেডমার্কের যে বিষয়টা, সেটাও এটার মধ্যে চলে আসে। তো বেসিকলি এটার ব্যাপারে সেটা হচ্ছে যে ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন যেটা ওয়ার্কআউট করছে, সেটা অনুযায়ী দেয়ার আর বেসিকলি 7 to 8 রাইটস যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে নিয়ে আসি। সেগুলো হচ্ছে পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, পারফর্মার্স রাইট, ডিজাইন রাইটস অ্যান্ড অফকোর্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট কপিরাইট। তো এই সবগুলোকে নিয়ে বলা হয় হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অ্যাট দিস মোমেন্ট পৃথিবীতে দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য লার্জেস্ট বিজনেস অর লার্জেস্ট জিনিস যেটা চলছে, এবং বাংলাদেশেও এটার ব্যবহার রয়েছে, কিন্তু হয়তো ওই রকম ভাবে আমরা প্রয়োগ করতে পারছি না। সো এই সংক্রান্ত কি কি আইন আছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে বা জাতীয় পর্যায়ে? বাংলাদেশে প্রথম যখন কপিরাইটের ব্যাপারে আইন হয়েছিল, সেটা হয়েছিল 1914 সালে। একেবারেই ইংল্যান্ডের তখনকার যে ব্রিটিশ কপিরাইট আইন ছিল 1911 সালে, সেটার আদলে। পরবর্তীতে 1962 সালে আর একটা হয়, এবং এছাড়াও সর্বশেষ যেটা হচ্ছে যে 2000 সালে একটি কপিরাইট আইন হয়েছে, এবং 2006 সালে সেটার অ্যামেন্ডমেন্টও করা হয়েছে। এছাড়া ইন্টারন্যাশনালি উই হ্যাভ সাইন্ড উইথ ইউনেস্কোর যেটি ট্রিটি রয়েছে, সেটি আমরা উই হ্যাভ সাইন্ড উইথ বার্ন কনভেনশন, এবং সবচাইতে মোর ইম্পর্টেন্টলি যেটাকে বলা হয় ট্রিপস, TRIPS, দ্যাট ইজ ট্রেড রিলেটেড অ্যাফেয়ার্স অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন 1994, সেটাতেও আমরা সাইন করেছি। তো এই আইনগুলো আমাদের দেশে প্রত্যেকটি প্রযোজ্য। আচ্ছা, আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে কয়টা ক্যাটাগরি বললেন, এর মধ্যে একটি বলেছেন কপিরাইট। এই কপিরাইটটা আসলে কি? আচ্ছা, কপিরাইটটা হচ্ছে কি, বেসিক্যালি কপিরাইট হচ্ছে একটা অধিকার যেটা কোনো একজনা যে অরিজিনাল কোনো একটা কর্ম করছে, তার উপরে কিছু অধিকার অটোমেটিক্যালি চলে যায়। এই জিনিসটাকেই বলা হয় কপিরাইট। এখন যখন একজনা একটি নতুন বই লিখছেন, সে বইটার যে সত্যটা আবার দু রকমের হয়। একটা হচ্ছে তার ইকোনমিক সত্য, আর্থিক দিকটা, আর একটা হচ্ছে তার ইন্টেলেকচুয়াল সত্য, দ্যাট ইজ যে এটার লেখার অধিকার যে তার, সেটাকে আমি যদি কপি করে চালিয়ে দিই তাহলে সেটা ব্যাহত হবে সেটা। সো এই দুটো রাইটকে মিলিয়েই কিন্তু কপিরাইটটা হচ্ছে। অর্থাৎ
আমি যখন একটা বই লিখছি বা একটা গান লিখছি, সেটা থেকে যা অর্থ আসবে সেটার অধিকার যেমন আমার থাকবে, তেমনি সেটা আমার নিজের কর্ম বলে বলার অধিকারটাও আমার কাছে থাকবে। এই দুটো পার্টকে মিলিয়ে হয় হচ্ছে কপিরাইট। আচ্ছা, এই যে সৃজনশীল কাজের যে কপিরাইট গুলো, এটা বলতে আসলে আমরা কি বুঝে থাকি? সৃজনশীল কাজের কপিরাইট এক এক জায়গাতে এক এক রকমের জিনিস আসবে। যেমন যদি আমি একটা গানের ব্যাপারে বলি, একটা গানের কিন্তু ইটসেলফ কোনো কপিরাইট নেই, ওটার তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে গীতিকার, এক্স্যাক্টলি, গীতিকার, সুরকার এবং গায়ক। এই তিনজনের কিন্তু তিনটা আলাদা আলাদা কপিরাইট। বইয়ের কথা যখন বলছি তখন যিনি লেখক তার কাছে পুরো কপিরাইট যেতে পারে, অথবা প্রকাশকের কাছে যেতে পারে। এটা ডিপেন্ড করছে যে তারা তাদের নিজেদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছেন। বাট দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো একজনকে সৃষ্টিশীল জিনিসের কপিরাইট যদি ক্লেম করতে চান, তাহলে এক নাম্বার জিনিসটাকে হতে হবে একটা অরিজিনাল আদি শিল্পকর্ম, এবং দ্বিতীয়ত যে এটাকে কিন্তু কাগজে কলমে নামিয়ে আনতে হবে। শুধু আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ আমি একটা গান লিখতে যাচ্ছি বা আমি একটা বই লিখতে যাচ্ছি, তাহলে কিন্তু কপিরাইট হবে না। এটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা লিখিত আকারে নিয়ে আসছি। কম্পোজারের ব্যাপারে যখন এটাতে সুর দেওয়া হচ্ছে, মনে মনে সুর দিলে হবে না, ওটাকে আবার রেকর্ড করে নিয়ে যেতে হবে সেটাতে। বাট আরো অনেক কিছু এটার মধ্যে চলে আসে, যেমন ডিজাইনারের বেলাতে বা চিত্রকর্মর বেলাতে পুরনো দিনের সময় একটা কাজ হতো যে কমিশন করা হতো, যে আমি একজন আর্টিস্টকে টাকা দিচ্ছি আমার একটা পোর্ট্রেট বানিয়ে দেওয়ার জন্য বা একটা ছবি এঁকে দেওয়ার জন্য। সেটাতে কিন্তু আবার যে ভদ্রলোক কমিশন করছেন, মানে আমি যদি তাকে টাকা দিয়ে করতে দিই, তাহলে সেটা কিন্তু আবার ওই আর্টিস্টের কপিরাইট হবে না, হবে হচ্ছে আমার কাছে। কমিশন ওয়ার্কের জন্য আবার ডিফারেন্সেস। সো সৃষ্টিশীল কাজের জন্য বেসিক্যালি যেটা হয় যে যিনি জিনিসটা তৈরি করছেন তার কাছে যাবে, অথবা যদি এরকম কোনো চুক্তি হয় যে আমার অর্থ দিয়ে আমার জন্য, শুধুমাত্র আমার জন্যই তৈরি করবেন, তাহলে সেটা কিন্তু আবার আমার হবে। যেমন মাইকেল অ্যাঞ্জেলো বোনারত্তির যে সিস্টিন চ্যাপেলের মধ্যে যে ছবিটা আছে, এটার কপিরাইট কখনোই মাইকেল অ্যাঞ্জেলোর হবে না, এটা হচ্ছে ভ্যাটিকানের পোপের, বিকজ পোপ ওটাকে টাকা দিয়ে তৈরি করিয়েছিলেন। সেরকম আপনি যে বললেন রিটেন ফর্মে হতে হবে বা কোন একটা ফর্মে আসতে হবে, যারা পারফর্ম করে তাদের অধিকারটা কি ধরনের হবে? রাইট, পারফর্মার বলতে এখানে বেসিক্যালি তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে যে যারা গানটা গাইছেন, অথবা যারা অভিনয় করছেন, অথবা যারা কোনো কিছু করছেন। ইন্টারেস্টিংলি পারফর্মারের যে ডেফিনিশন আছে বাংলাদেশের ল অনুযায়ী, সেটা হচ্ছে সেকশন 242 ধারাতে। সেখানে বলা হচ্ছে যে অ্যাক্টর, সিঙ্গার, মিউজিশিয়ান, ডান্সার, অ্যাক্রোব্যাট, জাগলার, কনজিউরার, স্নেক চার্মার অ্যান্ড আ পার্সন ডেলিভারিং এ লেকচার, এরা সবাই কিন্তু পারফর্মারের মধ্যে চলে আসছে। তার রাইটটা হচ্ছে যে আজকে আমার গাওয়া গান যদি কেউ ব্যবহার করে কোনো কিছুতে আমার মানে অনুমতি ছাড়া, তাহলে কিন্তু সেটা কপিরাইটের ব্যত্যয় হচ্ছে। অর্থাৎ আমরা এখন অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখি যে গান ব্যবহার করা হচ্ছে। তো সেটাতে লেটস সে যে রুনা লায়লা একটা গান গেয়েছেন, রুনা লায়লার গানটা যদি ঠিক হুবহু ওভাবেই ব্যবহার করা হয় রুনা লায়লার পারমিশন ছাড়া, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র যে গীতিকার সুরকারের না, পারফর্মারেরটা তো ভায়োলেশন হচ্ছে। কিন্তু যদি ওনার গলাটা ব্যবহার না করে অন্য কারো গলা দিয়ে করা হয়, তাহলে শুধু ওই দুইজনেরটা ব্যাহত হবে। সো পারফর্মারের রাইটটা অনেকটাই কি বলবো লিমিটেড, যে এটা শুধু এক্স্যাক্টলি তার ভয়েসে বা তার ব্যবহার করা ছাড়া অংশটা করলে সেটাতে তারটা হবে না। বাট এটা আবার একদিক থেকে বিশাল বড়, যে বেসিক্যালি আমরা যদি দেখি মিউজিক পাইরেসির কথাই যদি বলি, সিডির পাইরেসির কথা বলি, তাহলে কিন্তু অরিজিনাল ভয়েসটাকেই পাইরেটেড করা হচ্ছে। সো অ্যাজ আ রেজাল্ট তখন আবার তাদের রাইটটা সবার সামনে চলে আসছে। আচ্ছা, আর যারা ব্রডকাস্ট করছে তাদের রাইটটা কি ধরনের হবে? ব্রডকাস্টিং এর ব্যাপারটা আবার একটু ভিন্ন। ব্রডকাস্টিং এর ব্যাপারটা হচ্ছে যে ইউজুয়ালি যারা প্রযোজক থাকছেন বা যারা এই টেলিভিশন চ্যানেলের কথাই যদি আমি বলি, টেলিভিশন চ্যানেলের যারা মালিক, ওই প্রোগ্রামটার ওনারটা কিন্তু হচ্ছে ওই যে কমিশন ওয়ার্কের মতন, যে তারা এটা ব্রডকাস্ট করার জন্য আর্টিস্টদেরকে পেমেন্ট করছেন, সো কপিরাইট গোজ টু দেম। ইভেন আপনাদের প্রত্যেকটা খবরের নিচেও দেখবেন সবসময় দেওয়া থাকে যে কপিরাইট ইন্টারন্যাশনাল ইতে, সো তাদের কাছে কপিরাইটটা। বাট এখানে আরেকটা যেটা ব্যাপার আছে, যে আমরা অনেক সময় দেখি যে মনে করেন আজকে একটা অনুষ্ঠান শুরু হলো আমাদের এনটিভিতে, আপনাদের এনটিভিতে, যেটাতে আপনারা কয়েকদিন চালিয়ে আর চালালেন না, বাট সেম কনসেপ্টটাকে ব্যবহার করে বা সেম নামটাকেই ব্যবহার করে অন্য কোনো টিভি চ্যানেল যদি এখন ওটাকে তৈরি করা শুরু করে, তাহলে সেটা কিন্তু আবার ব্রডকাস্টিং মেথডের এবং কপিরাইটের রুলসের, এথিক্সের সবকিছুরই ব্যত্যয় ঘটবে।
অ্যান্ড এটার ব্যাপারে ইন্টারন্যাশনালের দিকেও আমরা দেখতে পারি আন্তর্জাতিক পর্যায়ে যে খুব বিখ্যাত প্রোগ্রাম আছে আইডলস, দ্যাট ইজ এটা আমেরিকান আইডল হয়, অস্ট্রেলিয়ান আইডল হয়, ইন্ডিয়ান আইডল হয়, ব্রিটিশ হয়। এই আইডিয়াটা কিন্তু এসেছিল প্রথমে হচ্ছে ইংল্যান্ড, অ্যান্ড ইংল্যান্ড যেহেতু ট্রিপসের সিগনেটরি, তারা যখন তাদের এই কনসেপ্টটাকে এবং এই নামটাকে তাদের নামে কপিরাইট করে ফেলেছিলেন, ট্রেডমার্কেও রেজিস্টার করে ফেলেছিলেন, পরবর্তীতে অন্য কেউ যদি এটাকে করতে চায় তাদেরকে সেই অরিজিনাল যারা তাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি এনে তাদের কাছ থেকে পারমিশন এনে তারপরে করতে হবে। আচ্ছা, ধরেন আমরা সিগনেটরি, জি, আমরা যদি করতে চাই আমাদেরকে পারমিশন নিতে হবে, কিন্তু যেই কান্ট্রি সিগনেটরি না তাকেও কি নিতে হবে না। পারমিশন? এখানেই তো যে পার্থক্যটা হয়ে যায় যে ট্রিপসের আন্ডারে যারা না তারা কেন ট্রিপস মেনে চলবে। এখন আমরা যেহেতু ট্রিপসের আন্ডারে পড়েছি আমাদেরকে অবশ্যই এটা মেনে চলা উচিত, যদিও এটার আন্ডারে অনেকগুলো এই উন্নয়নশীল দেশগুলোকে অনেক রকমের ছাড় দেওয়া হয়েছে, বাট ওয়েন ইট কামস টু টেলিভিশন প্রোগ্রামস বা সেগুলোর ব্যাপারে অবশ্যই পারমিশন নিতে হবে। এখন ট্রিপসের বাইরে বেসিক্যালি আছে যে অল্প কয়েকটা দেশ, তারা ইউজুয়ালি এসব প্রোগ্রাম কখনোই করার সাহসও করেনি বা করেওনি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি বিরতি নেব, ফিরে এসে আবার আইনের চোখে ও কপিরাইট।